ভয়ঙ্কর ভূতের গল্প, লেখক বনফুল। হঠাৎ মাখন সিং এসে হাজির হলো অনেক দিন পর। শিকারী মাখন সিং, কাঁধে বন্দুক, হাতে একজোড়া মরা পিন্টেলের অতি সুস্বাদু বুনো হাঁস। মাখন অনেক বুনো হাঁস খাইয়েছে আমাকে, প্রায় হাঁস মেরে আনতো, হরিণের মাংস, বুনো শুয়োরের মাংস, এরকম কত কি মাংস ওর দৌলতে আমি খেয়েছি। আমার ঘরে বাঘের যে চামড়াটা দেয়ালে টাঙানো আছে সেটাও মাখনের দেয়া। খুব বড় শিকারি। পরদিন পরনে কাফি, হাফ শার্ট, হাফ প্যান্ট, কাইজারি গোঁফ, মাথায় চুল, কদম ছাট। অনেক দিন পর আজ এলো আজ অনেক দিন পর এলো আজ। কি মাখনলাল, এসো এসো, এতদিন কোথায় ছিলে? নানা জায়গায় ঘুরে বেড়াই, ভাবলাম অনেক দিন দাদার সঙ্গে দেখা হয়নি, দেখা করে আসি। আজ ভাগ্য ভালো, দুটো পিন্টেলও পেলাম। বেশ বেশ, বসো, চা খাবে না কফি? মাখন রহস্যময় হাসি হেসে বলল, না, কিছু খাবো না। আপনি একটু অন্যমনস্ক হয়ে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, মনে মনে কল্পনার দরবারে ধর্ণা দিচ্ছি একটা ভৌতিক গল্পের প্লটের জন্য। আমার একটা অদ্ভুত ভূতের গল্প জানা আছে, শুনবেন নাকি? হ্যাঁ, বেশ, বলো। মাখন সিং তখন গল্পটি বলতে লাগলো। গৌড়ের কাছে একটা জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। একজন খবর দিয়েছিলেন সেখানে ভোরের দিকে বড় বড় কালো তিতির পাওয়া যায়, খুব বেরোয় তারা। আমি ঠিক করলাম রাতে গিয়ে বনের ধারে শুয়ে থাকবো। আমার ছোট একটি বিলেতি খাট আছে, সর্বত্র নিয়েই যাতায়াত করি প্যাকিং করে। তার মাপের মশারিও আছে একটা। ঠিক করলাম জঙ্গলের ধারে মশারি টাঙিয়ে আমি শুয়ে পড়ব রাতে। খাওয়া দাওয়া করে চলে গেলাম রাত 10টার পর। সন্ধ্যা থেকেই আমার চাকর শুকুল বিছানা করে মশারি টাঙিয়ে অপেক্ষা করছিল আমার জন্য। আমি গিয়ে তাকে ছুটি দিয়ে দিলাম, সে বাসায় চলে গেল। আমি লোডেড বন্দুকটি নিয়ে শুয়ে পড়লাম। তখন চাঁদ ওঠেনি, কৃষ্ণপক্ষের রাত্রি, কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না। হঠাৎ একটা ফস করে শব্দ হলো, মনে হলো সাপ নাকি। সঙ্গে টর্চ ছিল, জেলে দেখি, ও বাবা, সাপ তো নয়, বিরাট কায় এক হাতি। ঠিক সেই সময় আকাশে মেঘটাও সরে গেল, কৃষ্ণপক্ষের চাঁদের জ্যোৎস্না ভরে গেল চতুর্দিক। দেখলাম হাতি শুধু বিরাট কায় নয়, বেশ সুসজ্জিত, পিঠে ওয়াদার রয়েছে। আমার মশারির ঠিক পাশে দাঁড়িয়ে সুর নাড়াচ্ছে, কান নাড়াচ্ছে আর ফসফস শব্দ করছে মাঝে মাঝে, আর কিছু করছে না। আমি চুপটি করে বসে রইলাম, ভাবলাম কোথা থেকে এসেছে, আপনি চলে যাবে। এই বুনো হাতি নয়, কারোর পোষা হাতি। প্রায় মিনিট 10 কেটে গেল, হাতি কিন্তু নড়ে না, ক্রমাগত সুর দোলাচ্ছে আর কান নাড়াচ্ছে। আরও মিনিট 10 কেটে গেল, কি করব ভাবছি। এমন সময় হাতিটি এক অদ্ভুত কাণ্ড করে বসলো। হঠাৎ সে আকাশের দিকে সুরটা তুলে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর সুরটা নামিয়ে আমার মশারির ভিতরে সুরটা ঢুকিয়ে দিল। সুরে একটি রুদ্রাক্ষের মালা ছিল, সেই মালাটি পরিয়ে দিল আমার গলায়। সুরের ভিতর থেকে ঠক ঠক করে কি একটা পড়ল আমার কোলের উপর। তুলে দেখি শ্বেত পাথরের ছোট শিবলিঙ্গ একটি। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আমি গৌড়ের রাজা শশাঙ্ক, আর একটি হচ্ছে আমার প্রিয় হস্তি মৈনাক। বললাম, মৈনাক, কী খবর? সঙ্গে সঙ্গে মৈনাক হাঁটু গেড়ে বসলো আর তার সুরটি বেঁকিয়ে ধরল। আমি তার সুরে পা রেখে হাওদার গিয়ে বসলাম। সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো সে। গজেন্দ্র গমন নয়, ছুটতে লাগলো মৈনাক। কত মাঠ, কত বন, নদী পার হয়ে গেলাম। রাত্রির প্রভাত হয়ে গেল, মৈনাক তবু থামে না। দিনের আলোয় দেখলাম চমৎকার এক দেশ, চারিদিকে প্রাচুর্য, চারিদিকে সৌন্দর্য, কত মন্দির, কত জলাশয়, কত বাগান। পার হয়ে গেলাম। মৈনাককে দেখে রাস্তার সবাই সসম্ভ্রমে পথ ছেড়ে দিতে লাগলো। জয় মহারাজ শশাঙ্কের জয়, জয়ধ্বনি দিতে প্রকম্পিত হতে লাগলো চারিদিক। মৈনাক কিন্তু এক নিমিষের জন্য থামেনি। সে ছুটতে চলেছে, সমস্ত দিন ধরে সে ছুটল। তারপর সূর্য যখন অস্ত গেল, অন্ধকার রাত্রি নামলো, তখন বিরাট এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মৈনাক। সুর দিয়ে বড় বড় গাছের ডাল
ভেঙে পথ পরিষ্কার করতে গিয়ে চলল জঙ্গলের ভিতর। কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি পরিষ্কার জায়গায় চিতা জ্বলছে, আর চিতায় পাশে দাঁড়িয়ে আছে রাজস্বী। আমি রাজস্বীকে ভালোবাসতাম, কিন্তু তার ভাই রাজ্যবর্ধন ও হর্ষবর্ধনের সঙ্গে আমার ঝগড়া ছিল, তাই তাকে আমি পাইনি। বললাম, রাজস্বী, তুমি এখানে কি করছো? আমি জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন করব, তুমি আমাকে বাধা দিও না। নিশ্চয়ই দেব। সঙ্গে সঙ্গে আমি মৈনাকের পিঠ থেকে লাফিয়ে পড়লাম। হঠাৎ একটা বর্ষা এসে বিঁধল আমার বুকে। দেখি রাজ্যবর্ধনের পেট দাঁড়িয়ে আছে, তার মুখ ভ্রু কুটিল্য, চোখে আগুন। ঠিক সেই সময় আমার পৌত্র হুড়মুড় করে ঘরে এসে ঢুকলো। দাদু, আজ আমাদের প্রায় ডিস্ট্রিবিউশন ছিল, দেখো আমি কি সুন্দর রামায়ণও পেয়েছি। প্রকাণ্ড কীর্তিবাসী রামায়ণটা সে রাখলো টেবিলের উপর। সঙ্গে সঙ্গে মাখন সিং যেন উবে গেল। মরা পিন্টলের দুটো যেখানে যেখানে পড়েছিল দেখলাম সে দুটো নেই সেখানে। পরদিন খবর পেলাম শিকার করতে গিয়ে মাখনলালের মৃত্যু হয়েছে। একটা বনের ভিতর তার মৃতদেহটা পড়েছিল। গল্পটি এখানে শেষ হলো।